আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল, নিরীহ ফিলিস্তিন এবং হুতি বিদ্রোহীদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, গাজায় অনাহারে ৩৫ জন শিশুর মৃত্যু, ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৬। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের অবরোধ ও মানবিক সহায়তা বন্ধের জন্য অনাহারে প্রাণ হারিয়েছে ৩৫ জন শিশু। আজ গাজা সিটির আল শিফা হাসপাতালে তাদের মৃত্যু হয়। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকেই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একই দিনে আহত হয়েছে অন্তত ১১৬ জন ফিলিস্তিনি। এরপর জানাবো, গাজায় পরিকল্পিতভাবে ভবনগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইসরায়েল। বিবিসির চাঞ্চল্যকর প্রতিবেদন। গত মার্চে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসে ইসরায়েলের পর থেকে নতুন নতুন পরিকল্পনা পদ্ধতিতে গাজায় তারা ধ্বংসযজ্ঞ শুরু করেছে। তারা পরিকল্পিতভাবে ইহুদিবাদী ইসরায়েলেরা গাজার ভবনগুলো মাটির সঙ্গে গুঁড়িয়ে দিচ্ছে। আজ বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে রাজি। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক সিরিয়ার বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি এক্সে এক পোস্টে বলেছেন, আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র ত্যাগ করা এবং অন্য সংখ্যালঘুদের নিয়ে একটি নতুন ঐক্যবদ্ধ সিরিয়া করার আহ্বান জানিয়েছি। তিনি বলেছেন, আমাদের ডাকে সাড়া দিয়ে সিরিয়া এবং ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে। এদিকে পশ্চিম তীরে গির্জায় হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলল যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনি খ্রিস্টান শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে গির্জায় আগুন দেওয়ার অভিযোগ ওঠার পর ইসরায়েল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে এবং দোষীদের বিচার চেয়েছে। আজ এক বিবৃতিতে তিনি বলেছেন, এটা সন্ত্রাসবাদ, এটা অপরাধ। এবং সর্বশেষ জানাবো, বিএনপি নেতাদের কোন্দলে রাজনীতিতে নানা সমীকরণ। সারা দেশ জুড়ে বিএনপির চাঁদাবাজি ও দখলদারিত্বে এবং নিজেদের দলের মধ্যে কোন্দলে জামাত ইসলামের জন্য বিরাট সুযোগ তৈরি করে দিচ্ছে বলে মন্তব্য করেছে আমার দেশ পত্রিকা। আজ নারায়ণগঞ্জের চিত্র তুলে ধরে তারা এ বিষয়ে মন্তব্য করেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজায় অনাহারে ৩৫ শিশুর মৃত্যু, ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৬। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ও মানবিক সহায়তা বন্ধের মধ্যে অনাহারে প্রাণ হারিয়েছে ৩৫ জন শিশু। গাজা সিটির আল শিফা হাসপাতালে এই ঘটনা ঘটে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলায় একই দিনে নিহত হয়েছে নতুন করে ১১৬ জন নিরীহ ফিলিস্তিনি। এদের মধ্যে ৩৮ জন প্রাণ হারিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর একটি ত্রাণ কেন্দ্রের সামনে গুলিবিদ্ধ হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্য সংকটে হাসপাতালের জরুরি বিভাগ, যেখানে ১৭,০০০ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে, যে কোনো সময় তাদের মৃত্যু হতে পারে। হাসপাতাল পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়া বলেছেন, শুধু আজ আমাদের হাসপাতালে অনাহারে ১৭ জন মারা গেছে, যাদের মধ্যে একটি ৩৫ দিন বয়সী শিশু রয়েছে। গাজার খান ইউনুস ও রাফা অঞ্চলেও ইসরায়েলি হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় সিভিল ডিফেন্স সংস্থা। প্রত্যক্ষদর্শীরা আরও বলেছেন, মানুষ একটু খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছে, কিন্তু ফিরে যায় লাশ হয়ে। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের মহাসচিব জগন চাপাগাইন বলেছেন, গাজায় ভয়াবহ
দুর্ভিক্ষের ঝুঁকি দেখা দিয়েছে। একই সুরে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের প্রধান ইয়ানে এগোল্যান্ড বলেছে, ১৪২ দিনে আমরা একটি ট্রাকও গাজায় ঢুকাতে পারিনি। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা UNRW জানিয়েছে, মিশর সীমান্তে আমাদের যথেষ্ট খাদ্য মজুদ থাকলেও ইসরায়েলি নিষেধাজ্ঞায় সেগুলো গাজায় প্রবেশ করতে পারছে না। সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, সীমান্ত খুলুন এবং অবরোধ তুলে নিন এবং আমাদের কাজ করতে দিন। গাজায় পরিকল্পিতভাবে ভবন মাটিতে মেশানো হচ্ছে। বিবিসির প্রতিবেদন। গত মার্চে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসে ইসরায়েল। এরপর থেকে নতুন নতুন পরিকল্পনা এবং পদ্ধতিতে গাজায় তারা ধ্বংসযজ্ঞ শুরু করেছে ইহুদিবাদীরা। উপত্যকায় ইসরায়েল হাজার হাজার ভবন গুঁড়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। গত কয়েক সপ্তাহে গাজার বিভিন্ন স্থানে পুরো শহর ও শহরতলির এলাকা ধ্বংস করেছে ইসরায়েল। এসব এলাকায় একসময় বিপুল সংখ্যক মানুষ বাস ছিল। স্যাটেলাইট ছবিতে দেখা যায়, ইসরায়েলের সামরিক কমান্ডের নিয়ন্ত্রণে উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। আজ বিবিসির বিশেষ প্রতিবেদনে তথ্য উঠে আসে। এতে বলা হয়েছে, গাজায় যেসব ভবন ধ্বংস করা হচ্ছে তার একটি বড় অংশই পরিকল্পিত ধ্বংসযজ্ঞ। এর মধ্যে ক্ষতিগ্রস্ত ভবন তো আছেই, সেই সঙ্গে অক্ষত ভবনও রয়েছে। ফুটেজ যাচাই করে দেখা যায়, ইসরায়েলের বাহিনীর টাওয়ার ব্লক, স্কুল ও অন্যান্য অবকাঠামোতে নিয়মতান্ত্রিক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এটাকে সম্ভাব্য যুদ্ধ অপরাধ হিসেবে দেখছে বিশেষজ্ঞরা। একাধিক আইন বিশেষজ্ঞ বিবিসির ভেরিফাইডে বলেছে, জেনেভা কনভেনশনের অধীনে ইসরায়েল সম্ভবত যুদ্ধ অপরাধ করছে। ওই নীতিমালা দখলদার শক্তিকে অবকাঠামো ধ্বংসের অনুমোদন দেয় না। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর একজন মুখপাত্র বলেছেন, তারা আন্তর্জাতিক আইন অনুসারে কাজ করছে। হামাস বেসামরিক এলাকায় সামরিক জিনিসপত্র লুকিয়ে রেখেছে। চলতি জুলাই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস গাজার রাফা শহরে ধ্বংসাবশেষে একটি মানবিক শহর প্রতিষ্ঠার পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। কথিত ওই মানবিক শহরে প্রাথমিকভাবে ৬ লাখ ফিলিস্তিনিকে আটকে রাখা হবে। বিশ্বব্যাপী পরিকল্পনার নিন্দা করা হয়েছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বিবিসিকে বলেছেন, এটি কনসেন্ট্রেশন ক্যাম্পের মতোই হবে। ইসরায়েল ও সিরিয়ায় যুদ্ধবিরতিতে রাজি তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক সিরিয়ার বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি এক্সে এক পোস্টে বলেছেন, আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র ত্যাগ করা এবং অন্য সংখ্যালঘুদের একটি নতুন ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তোলার আহ্বান জানিয়েছি। তিনি আরও বলেছেন, তুরস্ক, জর্ডান ও প্রতিবেশী দেশগুলো সমর্থিত একটি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও সিরিয়া। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় বা সিরিয়ার রাষ্ট্রপতির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। সুইডার দ্রুজ অধ্যুষিত এলাকায় কয়েকদিন ধরে রক্তপাতের ফলে সেখানে অনেক মানুষ মারা গেছে। অবস্থায় সেই জায়গার পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে উঠেছে। আর সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা জানিয়েছেন যে, আমরা কোনোভাবেই ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনকে চালাতে দেব না, আমরা ইহুদিবাদীদের রুখে দেব। এই ঘটনার পরই ইহুদিবাদীরা সিরিয়ার সঙ্গে একরকম যুদ্ধে জড়িয়ে পড়ছিল এবং অবশেষে বিষয়টিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সমাধান করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরাসরি ইহুদিবাদী ইসরায়েলকে না করে দিয়েছে সিরিয়াতে হামলা চালাতে, কারণ সিরিয়ার বর্তমান যে নেতা, তিনি বাশার আল আসাদ সরকারের পতনের সময় তিনি সরাসরি ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আর এখন যুদ্ধে জয়লাভ করার পর তিনি সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এই অবস্থায় তিনি যদি সিরিয়ায় থাকাকালীন ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ায় হামলা চালায়, এটি অত্যন্ত ভয়ানক এক পরিণতি বয়ে আনতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্র কোনোভাবে কোনো উপায়ন্ত না পেয়ে ইহুদিবাদী ইসরায়েলিদেরকে থামাতে বাধ্য হয়েছে। অবস্থায় ইহুদিবাদীরা সিরিয়ায় হামলা চালাবে না এমনটা জানিয়েছে। তবে শেষ পর্যন্ত ইহুদিবাদীরা আবার হামলা চালাতেও পারে, কারণ নেতানিয়াহু এর আগে অনেকবার বলেছেন তিনি হামলা করবেন না, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে তিনি হামলা চালিয়েই যাচ্ছেন। এভাবে চলতে দেয়া যায় না। বিএনপি নেতাদের কোন্দলে রাজনীতিতে নানা সমীকরণ।
জুলাই বিপ্লবের পর দেশের রাজনীতিতে বিপ্লবিক পরিবর্তনের সুযোগ দেখছে বিশিষ্টজনরা। সেজন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নজর সবার। এবারের নির্বাচনে নারায়ণগঞ্জের 5টি আসনে রয়েছে নানা সমীকরণ। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাদের বহুমুখী দ্বন্দ্বে স্থানীয় রাজনীতি হচ্ছে নানা মেরুকরণ। তবে বিএনপির এই অনৈক্যের মধ্যে ভালো অবস্থানে বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। জেলা নির্বাচনী মাঠের পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে সেখানে বিএনপির ভরাডুবি হতে পারে। জেলা নির্বাচনী মাঠের পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড় সমস্যা। দলের নেতাদের মধ্যে অনৈক্য, চাঁদাবাজি, যা জামাত ইসলাম সহ অন্য দলগুলোর জন্য একটি বড় সুযোগ হয়ে উঠতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। অন্যদিকে নারায়ণগঞ্জ 2 2,500 আসনে প্রার্থী জোটের কবলে পড়েছে বিএনপি। তবে জামাত ইসলাম ও খেলাফতে মজলিসের একক প্রার্থী মাঠে সরব। বহুমুখী লড়াইয়ের আভাস পাওয়া গেছে নারায়ণগঞ্জ 3 সোনারগাঁও আসনে। নারায়ণগঞ্জ 4 ফতুল্লা সিদ্দিরগঞ্জ আসনে বিএনপির তীব্র কোন্দল থাকলেও মাঠের প্রচারে চাঙ্গা জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়াও হেভিওয়েট প্রার্থীদের ভিড়ে উত্তপ্ত নারায়ণগঞ্জ 5 সদর আসন। তবে ভোটের মাঠের শেষ হিসাব কখনোই মেলানো কঠিন বলে মনে করছে সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জ 1 ছাত্র জনতার অভ্যুত্থানের পর শিল্পাঞ্চল রূপগঞ্জের রাজনৈতিক আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। ক্ষমতার লড়াইয়ে বিএনপির 2 হেভিওয়েট নেতার রক্তক্ষয়ী কোন্দল এবং বিপরীতে তৃণমূলের নেতাকর্মীরা খুঁজছে বিকল্প কাউকে। এই ত্রিমুখী সংকটে দলটি এখন দিশেহারা। তখন মাঠে নেমেছে একাধিক সুসংগঠিত দল। অবস্থায় এনসিপির সামনে তারা ধরাশায়ী হচ্ছে। একইভাবে নারায়ণগঞ্জ 2 2,500, নারায়ণগঞ্জ 3 সোনারগাঁও, নারায়ণগঞ্জ 4 ফতুল্লা এবং নারায়ণগঞ্জ 5 সদর বন্দর। নারায়ণগঞ্জের বাণিজ্যিক প্রাণকেন্দ্র সদর বন্দর আসন এখন হেভিওয়েট প্রার্থীদের ভিড়ে এক উত্তপ্ত রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ অবস্থায় বিএনপির মেরুকরণে দেখা যাচ্ছে বিএনপি অনেকটা খারাপ অবস্থানে রয়েছে, তবে জামাত যথেষ্ট সুবিধা করতে পেরেছে।